দেশের অর্থনীতিতে গতি আনতে শ্রমিক অসন্তোষ দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনৈতিক স্থিতিশীলতায় ব্যাংক ঋণের সুদের হারের দিকে নজর দেওয়ার পাশাপাশি খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ দেন তারা। দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন তারা। দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা। সবাই শিল্প কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে তারা বলেন, সাভার ও আশুলিয়ার পরিবেশ এখনো স্বাভাবিক হয়নি। পুলিশ ও প্রশাসন ঠিকমতো কাজ করছে না বলেও অভিযোগ ব্যবসায়ীদের। আরও বলেন, শুধু বিদেশি দাতা সংস্থা ও রেমিটেন্সের টাকা দিয়ে অর্থনীতি চলবে না। কিন্তু আমার ফ্যাক্টরিতে যখন আমি প্রবেশ করি আমার ভয় লাগে এই জন্য, নট বিকজ আমার শ্রমিক আমার মারবে, বিকজ আমি কি এই ফ্যাক্টরি থেকে নিজের জীবনটাকে বের হয়ে আসতে পারবো। যদি এই ধরনের ব্যবসায়ীরা যদি শঙ্কিত হন নিজের ফ্যাক্টরি থেকে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগামী দিনে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। প্রায়োরিটি বেসিসে এই ট্রাবল এরিয়াগুলোতে আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, চিটাগং যেখানে যেখানে হচ্ছে, এইখানে যে স্থানীয় পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে কিভাবে নতুনভাবে উদ্বুদ্ধ করে তাদেরকে কাজে লাগাতে হবে। ব্যাংক খাতের টানাপোড়েন সার্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন ঢাকা চেম্বারের সভাপতি। সুদের হার কমানো ও গ্যাস সংকট নিরসনের তাগিদ দেন। শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং শিক্ষা দুই জায়গাতেই আসলে যেটা হচ্ছে যে সরকারের ইন্টারভেনশনের অভাবে আমাদের আসলে ওই অঞ্চলে যারা বসবাসরত যারা আছেন তাদের খরচ বেড়ে যায়। সামগ্রিক উন্নয়নে শুধু ব্যাংক খাত নয়, রপ্তানি বাড়ানোর ওপর নজর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক বাকি অংশটাই কিন্তু এখনো পলিসি অ্যাটেনশন আসেনি। এটা আমার কাছে একদম ক্লিয়ার। আমি জানি না আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দরা কি বলবেন। এই পলিসি গভর্নেন্স যতক্ষণ ফেরত না নিয়ে আসতে পারবো ততক্ষণ কনফিডেন্স আসবে না এবং ম্যাক্রো রিকভারিও বাধাগ্রস্ত হবে। সেমিনারে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার ওপর জোর দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বর মাসে দেশে পণ্য রপ্তানি বেড়েছে 16%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পণ্য রপ্তানির এই তথ্য পাওয়া গেছে। সংস্থাটির হিসেব অনুযায়ী সেপ্টেম্বরে $386 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যদিও এই হিসেবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা রপ্তানির তথ্য যোগ করা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে শুরু হয় শ্রমিক অসন্তোষ। এতে সাভারের আশুলিয়ার বড় শিল্প গোষ্ঠীর কারখানাগুলোতে গত 1 মাস উৎপাদন ব্যাহত হয়। গাজীপুরের কিছু কারখানায় বিক্ষোভের ঘটনাও ঘটে। তারপরও গত মাসে বাংলাদেশে পণ্য রপ্তানি বেড়েছে 16.27%। এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরে $386 কোটি পণ্য রপ্তানি হয়। আগের বছরের একই সময়ে রপ্তানি পরিমাণ ছিল $332 কোটি। সেই হিসেবে গত মাসে রপ্তানি বেড়েছে $54 কোটি। সব মিলিয়ে চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসে 1175 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 7.89% বেশি। বাংলাদেশ ব্যাংক গত জুলাইয়ে হঠাৎ করে প্রকৃত পণ্য রপ্তানির ভিত্তিতে লেনদেন ভারসাম্যের তথ্য প্রকাশ করে। সে সময়ের হিসেবে বড় ধরনের গরমিলের তথ্য আসে। এ নিয়ে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। আজ সকালে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে টিফিন ভাতার দাবিতে গাজীপুরের জিরানীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঘণ্টাব্যাপী চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা। শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আইরিশ কারখানায় শ্রমিক অসন্তোষ চলছিল। বেলা 11টার দিকে টিফিন ভাতার দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। এছাড়া এখানকার বেশিরভাগ কারখানা সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দেন। অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের 5টি কারখানা ছাড়া বাকি 1858টি কারখানার উৎপাদন চলছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দ্রব্যমূল্যের বাজারে লাগাম টানতে সরবরাহ ব্যবস্থা সংস্কারের প্রয়োজন দেখছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এক সংলাপে মত দেন তারা। জোর দেন উৎপাদন পর্যায়ের খরচ কমানোরও।
সরকার পরিবর্তনের পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বাজার পরিস্থিতি। নিত্যপণ্যের দাম নিয়ে অস্বস্তি দূর হয়নি সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে মেরামত আলাপের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম। সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে আলোচকেরা বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জিনিসপত্রের দাম বেশি। পণ্যের দাম কমাতে জোর দেয়া হয় উৎপাদন খরচ কমানোর উপর। পাশাপাশি সিন্ডিকেটের প্রভাবের কথাও তুলে ধরেন আলোচকেরা। হলো গভর্নমেন্ট ওই সঠিক সময়ে সঠিক প্রণোদনা দিয়ে পর্যাপ্ত আমদানি করে রাখবে, ফলে ওরা যখন জানবে যে আমি সেল না করলেও দাম একটু বাড়লে অন্যরা সেল করবে, আমার পর্যাপ্ত সরবরাহ আছে, আমার এখানে স্টক আছে, বা ইন্ডিয়া এক্সপোর্ট না করলে আমার কোনো প্রবলেম না, অথবা ইন্ডিয়া যদি এক্সপোর্ট না করে তাহলে বিকল্প কিছু সোর্স আছে যেখান থেকে একটু দাম বাড়তে পারে, বা কোন একটা মাধ্যমে আমি দামটাকে একটু নিচে রাখার চেষ্টা করব। আলোচকরা জানান, যেসব ভোগ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয় সেগুলোর দাম বাড়ার পিছনে রয়েছে ডলারের দাম। সংলাপে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং বাড়ানো, অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান অংশগ্রহণকারীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিসা জটিলতায় বাংলাদেশ ভারত বিমান চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভিসা না মেলায় কমেছে যাত্রী সেবা। কিছু গন্তব্যে ফ্লাইট বন্ধ রেখেছে কয়েকটি এয়ারলাইন্সও। তাতেও সুফল না মেলায় তৈরি হয়েছে বড় লোকসানের শঙ্কা। এ অবস্থায় চলাচলের বিকল্প রুট খোঁজার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। গত 5 আগস্ট সরকার পতনের পর ভিসা নিয়ে কঠোর অবস্থানে ভারত। চিকিৎসা ও আপৎকালীন ছাড়া ভ্রমণের সুযোগ মিলছে না। এতে বাংলাদেশ ভারত আকাশপথে তৈরি হয়েছে অচল অবস্থা। এই রুটে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, নভো এয়ার ও ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এখন এসব এয়ারলাইন্সে যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। এরই মধ্যে ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা ফ্লাইট বন্ধ। ঢাকা থেকে দিল্লি, চেন্নাই, কলকাতায় সপ্তাহে যেখানে ফ্লাইট ছিল 32টি, তা এখন দাঁড়িয়েছে 12টিতে। ঢাকা কলকাতা রুটে যাত্রা বন্ধ রেখেছে নভো এয়ার। চলাচল কমাতে বাধ্য হয়েছে ভারতের ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। আমার সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওভারনাইট আমি চেঞ্জ করতে পারবো না। আমার ম্যান পাওয়ার কিন্তু ইচ্ছা করলে আমি বের করে নিতে পারবো না। কারণ হচ্ছে যে এখানে যে কোনো সময় হয়তো দুই দেশের গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে যে ফ্লাইট হয়তো ভিসা আবার নতুন করে ইস্যু হবে এবং প্যাসেঞ্জারদের মুভমেন্টও শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলে বর্তমান অবস্থা আমরা মানে অ্যাজ এ অপারেটর হিসেবে আমি বলবো যে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও একই অবস্থা। ঢাকা থেকে কলকাতায় সপ্তাহে 14টি ফ্লাইট চললেও এখন তা নেমেছে 7টিতে। পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে তারা। আমাদের আগে কলকাতার ফ্লাইট ছিল সপ্তাহে 14টা, 2টা করে প্রতিদিন। এখন সেটা 7টা করা হয়েছে, এই মুহূর্তে 7টা। তবে একটু আমরা আমাদের মার্কেটিং চিন্তাভাবনা করতেছি, এটা হয়তো যেহেতু একটু ভালো দিকে যাচ্ছে 10টা করতে পারে আর কি সামনে। শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও এমন সংকট থেকে উত্তরণে আলাদা পরিকল্পনা চাইছেন বিশেষজ্ঞরা। এয়ারলাইন্সগুলোকে দিচ্ছেন বিকল্প রুটে চলাচলের চিন্তা করার পরামর্শ। প্রাইভেট এয়ারলাইন্সগুলোর প্রতি কিন্তু সে সাপোর্টটা কখনোই ছিল না, তো যার জন্য ওই রকম আশা আমরা এই মুহূর্তে করতেও পারি না। আর তাদেরকে এক্সিস্টেন্স তো রাখতে হবে। সো আই থিঙ্ক দে শুড থিঙ্ক ডাইভার্সিভলি, যাতে অন্য কোনো রুটে এখন যাত্রী বাড়িয়ে বা টিকিটের দামটা কমিয়ে তারা যেন এটা করতে পারে। চলমান পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতি আমলে নিয়ে দুই দেশের কর্তৃপক্ষকে আলোচনা বসার আহ্বান সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম কাস্টমস হাউসের সার্ভারের ধীর গতির কারণে বিপাকে পড়েছে আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা। সার্ভারের অচল অবস্থার কারণে বন্দর থেকে পণ্য ছাড় ও জাহাজীকরণে দেরি হচ্ছে, যে কারণে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। গত সপ্তাহে 5 দিন সার্ভারের ধীরগতির কারণে অন্তত 4 কোটি টাকা বিলম্ব মাশুল দিতে হয়েছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। দেশে আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারি শুল্কায়ন কার্যক্রম পরিচালিত হয় এসআই-কোডা ওয়ার্ল্ড সফটওয়্যারের মাধ্যমে। এর মাধ্যমে অনলাইনে আমদানি ও রপ্তানির ঘোষণাপত্র জমা দেওয়ার পর সেটি মূল্যায়ন ও শুল্কায়ন করে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের অভিযোগ, এই সফটওয়্যারের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। সফটওয়্যারের ধীরগতির কারণে নথি দাখিল করা যায় না, ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় দেরি হয়। এতে নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। রাজস্ব বোর্ডের কারিগরি দলের সাহায্য চাইলেও পাওয়া যায় না। যখনই এই ধরনের সমস্যা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে এই দায়িত্বে যারা আছেন
এখানে এই আইটি পার্সনরা যারা এখানে আছেন তারা ফোন ধরেন না, সহযোগিতা করেন না, কি হতে পারে, কবে হতে পারে এগুলি বলাটাও তারা বাহুল্য বলে মনে করেন। সার্ভারের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের লস হয়, যেমন পোর্ট ড্যামারেজ দিতে হয়, অন টাইমে কাজ করতে না হলে ফ্লোর খালি যায়, আবার ফ্লোর খালি গেলে আমাদের কিন্তু প্রোডাকশন লস হয়। তবে সফটওয়্যারের ধীরগতিকে প্রযুক্তিগত সমস্যা বলছে শুল্ক কর্তৃপক্ষ। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস তাদের। তো সফটওয়্যারের ক্ষেত্রে হতেই পারে, আপনি যেটা আপনি মোবাইলে যদি আপনি iOS আপডেট দেন বা অন্য কোনো সফটওয়্যার আপনাদের একটু স্লো ডাউনটা হতেই পারে, টেকনিক্যালি শুধু এটা আমার কাছে মনে এটা টু মাচ লজিক্যাল। সার্ভারের ধীরগতির ভোগান্তি থেকে মুক্তি পেতে সম্প্রতি রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।